This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দেখুন, ধন্যবাদ শব্দটা ফরাসিতে বলে মার্সি। এবার এই হঠাৎ করে ফ্রেঞ্চ শেখার বা বলার আগ্রহটা একটাই মাত্র কারণ ভেতর থেকে একদম নিখাদ আন্তরিকভাবে আজকে ফরাসি প্রেসিডেন্টকে একটু ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, জানেন তো। সেই জন্যই এই ফরাসির অবতারণা, এবং এটার কারণ তো আছে। কেন, কখন এরকম মানুষ ভেতর থেকে কাউকে ধন্যবাদ দিতে চায়? যখন তাকে একটা অন্যরকম ফিলিং দেয়, অন্যরকম একটা নিশ্চিন্ত ভাব, অন্যরকম একটা ভালো লাগা, একটা সম্পূর্ণতা, এরকম সব কেউ একজন দেয় আর কি, তখন তাকে তো এরকমভাবে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। আজকে কাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে বুঝতেই পারছেন, মানে ফরাসি কোনো লোককে দিতে ইচ্ছে করছে, এটা তো বুঝতেই পারছেন, যার জন্য এই ফরাসি ভাষায় ধন্যবাদ খুঁজছি। এই ভদ্রলোক আর কেউ না, ইমানুয়েল ম্যাক্রো, ফরাসি প্রেসিডেন্ট। দেখুন, একটা জিনিস না তিনি দুর্দান্তভাবে প্রমাণ করে দিয়েছেন এবং আমাদের কনফিডেন্সটা বাড়িয়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, না বললেই নয় আজ যা ভাবে সেটা হয়তো দুনিয়া আগামীকাল ভাবে। এটা ওনার বক্তব্য। দেখুন, আমরা কিছু করি, যারা না বললেই নয় নিয়মিত দর্শক তারা জানেন, গত কয়েকদিনে আমরা বেশ কিছু কার্টুন বানিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পাকিস্তানের সেনাকর্তা আসিম মুনির, বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, এদের কার্টুনগুলো আপনারা দেখেছেন। আর এর পাশাপাশি আমাদের কার্টুনে কে ঘুরে ফিরে এসেছেন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা ট্রাম্পকে নিয়ে কার্টুন বানিয়েছি, ট্রাম্পকে আমরা কার্টুন ভেবেছি। আমরা এতদিন যা যা করেছি আজ ঠিক সেটাই করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দুনিয়ার সামনে আমেরিকার প্রেসিডেন্টকে কার্টুন বানিয়ে দিলেন সৌজন্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Nowadays you are fighting on Twitter. ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা হতেই প্রথমে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী, আর তারপরেই নরেন্দ্র মোদীর ওই কথা। আজকাল টুইটারে খুব যুদ্ধ করছো দেখছি। তারপরেই হাসতে হাসতে পেটে খিল লেগে গেল ভারতের প্রধানমন্ত্রী আর ফ্রান্সের প্রেসিডেন্টের। খেয়াল করে দেখুন, দুই রাষ্ট্রপ্রধান, কিন্তু দুজনের শরীরী ভাষা কি সহজ সরল স্বাভাবিক, যেন বহুদিন পর দুই বন্ধুর দেখা হয়েছে। আর তারা ঠাট্টা করছেন। নরেন্দ্র মোদী আর ইমানুয়েল ম্যাক্রো ঠাট্টা করলেন ডোনাল্ড ট্রাম্পকে। 17 জুন 2025 G7 বৈঠক ছেড়ে তড়িঘড়ি দেশে ফেরার বিমান ধরেন আমেরিকার প্রেসিডেন্ট। কেন ট্রাম্প পরিকি মরি করে কানাডা থেকে ছুটলেন সেটা আঁচ করে ফরাসি প্রেসিডেন্ট বলেছিলেন, সম্ভবত ইসরায়েল ইরান সংঘর্ষ বিরতি হচ্ছে, ট্রাম্প হয়তো সন্ধি করতেই ফিরছেন। তারপরেই ট্রাম্পের গায়ে ফোসকা পড়ে যায়। নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমেরিকার প্রেসিডেন্ট লেখেন, ফরাসি প্রেসিডেন্ট লোকটা সস্তা জনপ্রিয়তা চায়, তাই আলটপকা কথা বলে। যেই শুনলো আমি ওয়াশিংটন ফিরছি, অমনি বলে দিল ইসরায়েল ইরানের সংঘর্ষ বিরতি করাতে ফিরছি। লোকটা জানেই না আমি ওয়াশিংটন ফিরছি, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে সংঘর্ষ বিরতির কোনো সম্পর্কই নেই, বরং আরও বড় কিছু ঘটতে চলেছে। জানি না কেন ইমানুয়েল হড় বখত ভুলভাল রটায়। যাই হোক, কি হতে চলেছে লক্ষ্য করুন। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ম্যাক্রোকে যাচ্ছেতাইভাবে অপমান করেছিলেন। নরেন্দ্র মোদী ম্যাক্রোকে পাশে নিয়ে সারা দুনিয়ার সামনে ট্রাম্পকে হাসির পাত্র করে তুললেন। দেখুন, বন্ধুবান্ধবদের গ্রুপে, মানে নিজেদের ক্ষেত্রেই ভাবুন, ছোটোবেলার থেকে আমাদের যে বন্ধুবান্ধবদের গ্রুপ রয়েছে তাতে সবসময় তো একজন না একজন কেউ থাকতো যে একেবারে সফট টার্গেট, যাকে সবসময় পেছনে লাগা যায়। আর যখন সেটা হয়
সেই ছোটোবেলার স্মৃতিগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, তখন সেই ছোটোবেলার বিষয়গুলো ভেবে কী পরিমাণ হাসি হয়। এবার দেখলেন তো ম্যাক্রো আর নরেন্দ্র মোদীকে দেখে মনে হচ্ছিল না দুই ইয়ার দোস্ত ওরকমই একটা কিছু হাস্যকর বিষয় নিয়ে আলোচনা করছেন, কোনো একজন ওই বেয়ারা বন্ধুকে নিয়ে আলোচনা। সেই বেয়ারা বন্ধুটা যে ডোনাল্ড ট্রাম্প, সেটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা নেই। এবং এই যে ট্রাম্প প্রথম থেকে শুরু করেছিলেন ট্রাম্প, কারণ ওই ম্যাক্রো তার একটা ছবি সর্বসমক্ষে চলে এসেছিল। তিনি প্লেন থেকে নামার আগে তাকে তার স্ত্রী একটা চট্টর মেরেছিলেন, এরকম একটা ব্যাপার এসছিল সামনে আর কি। তো সেইটার পর ট্রাম্পই শুরু করেছিলেন, বলেছিলেন ওনার এখনও এই সমস্ত ব্যাপারগুলো একটু শেখা টেখা উচিত, এই সমস্ত ঘটনার আগে দরজা জানলা বন্ধ করে নেওয়া উচিত। সেই শুরু। এবার একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের এইরকমভাবে লেগ পুল করলেন, হয়তো নিখাদ আন্তরিকতার থেকেই করেছেন, কিন্তু বিষয়টা যে ম্যাক্রো খুব ভালোভাবে নেননি, বা সেটা যেভাবেই নিক মনের ভেতরে পুষে রেখে দিয়েছিলেন। আর এই যে সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প খালি বলে বেড়াচ্ছিলেন এর যুদ্ধ থামালাম, ওর যুদ্ধ থামালাম, তাই G7 থেকে তিনি চলে যাওয়ার পর ম্যাক্রোর যে প্রতিক্রিয়া, মানে তার যে বক্তব্য ছিল, নিশ্চয়ই একটা সন্ধি টন্ধি হয়ে যাবে ওই ইরান আর ইসরায়েলের মধ্যে, কারণ উনি বোধহয় সন্ধি করাতেই গেলেন। তার মধ্যেও একটা সূক্ষ্ম খোঁচা ছিল, সে খোঁচাটা কিন্তু ট্রাম্প বুঝেছেন, এবং বুঝেই কিন্তু তার ওই টুইট প্রত্যাঘাত। ফলে এই যে লড়াইটা চাপান উত্তর টুইটে, এটার কথাই কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন। ওই কোথাও গিয়ে এক্স হ্যান্ডেলে প্রবল যুদ্ধ হচ্ছে এইটা, এবং দুজনেই কাকে উদ্দেশ্য করে বলেছেন এবং এই যুদ্ধের মধ্যে থেকে কাকে কার্টুন বানিয়ে দিয়েছেন, সেটা তো ওই দুজনের হাসাহাসি দেখেই বোঝা যাচ্ছে। আর দেখছিলাম আর মনে হচ্ছিল, জানেন তো, সেই অমোঘ প্রশ্নটা, ন্যাড়া কবার বেলতলায় যায়। বাংলা প্রবাদ হচ্ছে ন্যাড়া একবারই যায়, কিন্তু সুকুমাররা যে ন্যাড়াকে চিনতেন, সেই ন্যাড়া মাসে অন্তত 25 বার নাকি বেলতলায় যেত। এবার ডোনাল্ড ট্রাম্প কি প্রমাণ করবেন যে তিনি সুকুমার রায়ের ন্যাড়া নাকি বাংলা প্রবাদের ন্যাড়া, সেটা তো তার ওপর ডিপেন্ড করছে। কিন্তু এটা তাকে করতে হবে, বুঝলেন তো, মানে তার কার্যকলাপ থেকে আমরা বুঝে যাব তিনি কোন ধরনের ন্যাড়া। কারণ আজকের পর ডোনাল্ড ট্রাম্প দুটো কাজ করতে পারেন, এক, হাত কামড়াতে পারেন, আর দুই, ওই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিওকে ফোন করে অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যেভাবেই হোক আর কি, সোজা কথা গালাগাল দিতে পারে। কারণ প্রায় শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীকে G7 বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন তো এই কার্নি। এবার ভারতের প্রধানমন্ত্রী যদি ক্যানাডা না যেতেন, তাহলে তার সঙ্গে ম্যাক্রোর দেখা হতো না, আর ম্যাক্রোর দেখা না হলে এভাবে সবার সামনে হাসাহাসিটা হতো না, ডোনাল্ড ট্রাম্পকেও হাস্যাস্পদ হতে হতো না। ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্পের মনে হতে পারে যে এই কানাডার প্রধানমন্ত্রী লোকটাই যত নষ্টের গোড়া, কে বলেছিল ডাকতে, ওই লোকটা সুযোগ করে না দিলে নরেন্দ্র মোদী এভাবে তাকে অপদস্থ করার সুযোগ পেতেন নাকি। এবং সত্যি কথা বলতে কি, তিনি হয়তো এই বিষয়টা, মানে ইদানিংকালে নরেন্দ্র মোদীকে একটু এড়িয়ে যাওয়ার কথাই ভেবেছেন। কেন ভেবেছেন সেটা আপনাদের বলছি, কারণ আর যাই হোক, ট্রাম্পের সময়টা যে মোটেও ভালো যাচ্ছে না সেটা তো বুঝতে পারছি, কারণ কেউই মনে হচ্ছে না আমেরিকার প্রেসিডেন্টকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছেন। ট্রাম্প গতকাল ইরানকে ধমকেছিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে নিঃশর্ত আত্মসমর্পণের জন্য হুঁশিয়ার করেছিলেন। আজ খামেনেই বলে দিয়েছেন ট্রাম্পের কথাকে তিনি পাত্তাই দিচ্ছেন না, বরং ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ জারি তো রাখবেই, বাড়াবাড়ি করতে এলে আমেরিকার নাকেও নাকি তারা ঝামা ঘষে দেবে। এবার দেখুন কি করবে না করবে সে তো পরের কথা, কিন্তু এইভাবে মুখের ওপর এই কথাগুলো বলে দেওয়ার মানেটা কি দাঁড়ায়? যে দেশটা চিরকাল সারা বিশ্বে দাদাগিরি আর অসভ্যতা করে করে অভ্যস্ত, সবসময় অন্যের ব্যাপারে নাক গলানো যে দেশটার স্বভাব, সেই আমেরিকার প্রেসিডেন্টের হুঁশিয়ারিকে খামেনেই পাত্তা তো দিলেনই না, উল্টে বলে দিলেন যে প্রয়োজনে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেও পিছপা হবেন না। আচ্ছা, এখন নরেন্দ্র মোদী যদি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন
ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তিনি সংঘর্ষ বিরতির জন্য চাপ দিয়েছেন, অথবা বলেছেন যে ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি না হলে ভারত আমেরিকার সাথে বাণিজ্য করবে না, তাহলে কেমন লাগবে? ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়টা কিন্তু এই মুহূর্তে কোনো দেশই হালকাভাবে নিচ্ছে না। আসলে আমাদের দেশের বাজারটা তো বিরাট বড়, তারপরে এরকম একটা অর্থনীতি ঝাঁ ঝাঁ করে উপরে উঠছে, চতুর্থ স্থানে এই মুহূর্তে বিশ্বের। ফলে আমাদের দেশের বাজার ধরার লোভ সেটা তো সমস্ত দেশেরই চিরকালই ছিল। এখন নিজেদের দেশের বাজারেও ভারতকে যে কোনো শর্তে দোকান খুলতে দিতে রাজি যে কোনো দেশ। এই ফ্রান্সের কথাই ধরুন, 16ই জুন থেকে ফ্রান্সে এয়ার শো শুরু হয়েছে। সেই এয়ার শোতে ইসরায়েলকে আমন্ত্রণ না জানালেও ভারতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অপারেশন সিঁদুরের পর আমাদের দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে বিশ্বের অধিকাংশ দেশের মধ্যে চরম কৌতূহল। এরকম মানে একদিকে দামে সস্তা, অন্যদিকে দুর্দান্ত কার্যকরী, মানে সস্তায় পুষ্টিকর অস্ত্র, এটা তো একই সঙ্গে ডবল ধামাকা। আমাদের দেশে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে স্বল্প মাঝারি পাল্লা ড্রোন বা মিসাইলের সাফল্য দেখে অনেক দেশই তো লাইন দিয়েছে ওই সমস্ত অস্ত্রশস্ত্র কিনবে বলে। আজ কানাডায় 6 জন রাষ্ট্রপ্রধান অপেক্ষা করছিলেন নরেন্দ্র মোদীর জন্য, তাদের মধ্যে অন্যতম এই ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় তার দেশ, কারণ ভারতকে বাদ দিয়ে এক পা এগোনো তাদের পক্ষে সম্ভব নয়। 48 ঘন্টা আগের কথা। ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কর্তা এরিক ট্র্যাপিয়ার বলেন, পাকিস্তানের দাবি ঠিক নয়, ভারতের কোনো রাফাল তারা নামাতে পারেনি, বরং রাফালগুলো কিভাবে লক্ষ্য পূরণ করেছে তা সামনে এলে অনেকে অবাক হবেন। ফ্রান্সের এক খবরের কাগজে সাক্ষাৎকার দিতে গিয়ে রাফালের নির্মাতা সংস্থার বড় কর্তার এই বিবৃতির দুদিনের মাথায় কি ঘটল? কানাডায় মুখোমুখি হলেন ফরাসি প্রেসিডেন্ট আর ভারতের প্রধানমন্ত্রী। আলোচনা হলো। নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেল, প্রিয় বন্ধু ম্যাক্রনের সঙ্গে অনেক কিছু নিয়ে কথা হলো। এবার ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছবে। ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কানাডার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। কিন্তু আলাদা করে নজর কেড়েছে ইতালির প্রধানমন্ত্রী আর মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের মুহূর্ত। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি নরেন্দ্র মোদীকে দেখতে পেয়েই বলে ওঠেন, কথাটা কি নেহাত কথার কথা, নাকি মন থেকে কথাগুলো বললেন ইতালির প্রধানমন্ত্রী? যারা জানেন তারা জানেন। ভারতের প্রধানমন্ত্রীর গুণমুগ্ধদের লম্বা তালিকায় ওপরের দিকেই আছেন জর্জিয়া মেলোনি। এর আগেও নরেন্দ্র মোদীর নেতৃত্ব, তার প্রশাসনিক দক্ষতার অকুণ্ঠ প্রশংসা করেছেন ইতালির প্রধানমন্ত্রী। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম, কানাডায় মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কৃষি, খনিজ ও স্বাস্থ্যক্ষেত্রে আলোচনা হয়েছে। আলোচনা সদর্থক হয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ক্লাউডিয়া শেনবাউম মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট, সত্য ভোটে জিতেছেন। তার জন্য ক্লাউডিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্লাউডিয়া লিখেছেন, মোদীর সঙ্গে বৈঠক করে তিনি অত্যন্ত খুশি। ভারতের সঙ্গে তাঁর দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। এই মেক্সিকোর সঙ্গে আমেরিকার সম্পর্ক প্রায় তলানিতে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর অভিবাসীদের আমেরিকা থেকে তাড়াতে ট্রাম্প বদ্ধপরিকর। আমেরিকার প্রেসিডেন্ট যাদের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন তাদের কাছে পাচ্ছে ভারত। সেটা কি নেহাতি কাকতালীয়, নাকি আগামী দিনে শক্তির ভরকেন্দ্র নির্ধারণের ইঙ্গিতবাহী? দেখুন, এই যে কথাটা বলেছেন মেলানি, সে কথাটার একবার একটু ছোট্ট করে ভেবে দেখুন তো কি বলেছেন। ছোট্ট দুটো শব্দ, আমি আপনার মতো হতে চাই। কীরকম হতে চান? নরেন্দ্র মোদীর কোন জিনিসটা সব থেকে বেশি এদের নজর কাটছে সেটা আরেকটু আপনাদের সাথে কথা বলি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে শক্তির ভরকেন্দ্রের কথা বলা হচ্ছে না, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভরকেন্দ্রে সেই থাকে যার হাতে বিশ্বের নিয়ন্ত্রণ ক্ষমতাটা থাকে। ঠিক যেরকম সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ বিভিন্ন গ্রহগুলো পাক খেয়ে যায়, ঠিক সেরকম এই ভরকেন্দ্রের কেন্দ্রস্থলে যে দেশ থাকে তাকে কেন্দ্র করে অন্য দেশগুলো পাক খায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে এই পৃথিবী কে চালাবে সেটা নিয়ে তো একটা ঠান্ডা লড়াই দেখেছি আমরা। আমেরিকা আর রাশিয়া দীর্ঘদিন ধরে লড়ে গেছে। এবার তারপর আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে উঠে এসছে চীন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মনে হচ্ছে তিনি কোনো প্রতিযোগিতাই পছন্দ করছেন না। ইনফ্যাক্ট প্রতিযোগিতাটা না, তিনি প্রতিযোগীদের পছন্দ করছেন না।
কারণ তিনি একমেব দ্বিতীয়ম হতে চাইছেন, একার হাতে বিশ্ব শাসন করতে চাইছেন। তিনি ওই কোনো রকম কম্পিটিশনে একদম বিশ্বাসী নয়। এক পেশে হবে তবে না তিনি আমেরিকার প্রেসিডেন্ট। সেজন্যই যে লোকটা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতা পেলে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করবে, সে এখন বিশ্বজুড়ে যুদ্ধ লাগাচ্ছে। দেখুন, মুখে ট্রাম্প শান্তির বাণী দিলেও আসলে যে তিনি বারুদের স্তূপের চারপাশে ওই দেশলাই বাক্স হাতে নিয়ে ঘুরছেন, মাঝে মধ্যে যেখানে মনে হচ্ছে জ্বালিয়ে ফেলে দিচ্ছেন, সেটা তো দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। যে পাকিস্তানের সঙ্গে ভারতের টেনশনে তিনি জল ঢেলেছেন বলে দাবি করেছিলেন, সেই পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তো আজ বৈঠক করেছেন ট্রাম্প। নৈশভোজ তার সঙ্গে আছে। ফলে আমরা আরও কিছু কথা বলার সুযোগ পেয়ে গেছি এবং বোঝার সুযোগ পেয়ে গেছি ট্রাম্প আসলে যে কাজটা করছেন তার যে চরিত্র, সেটাকে বলে দ্বিচারিতা। একই সঙ্গে তিনি সতের মা আর অসতের মা সাজার চেষ্টা করছেন, সেটা বলার এবং আপনাদের বোঝানোর সুযোগ আমরা পেয়ে গেছি। ফলে আরও কিছু কথা বলতেই হচ্ছে, যে কথাগুলো এই মুহূর্তে অন্তত না বললেই না। মেদিনীপুর শহরের হবিবপুরে শহীদ ক্ষুদিরামের জন্মস্থান, আর তার ঠিক উল্টো দিকে সিদ্ধেশ্বরী কালীবাড়ি, এবং মন্দিরের গর্ভগৃহের কাছে জল করছে একটা নোটিশ, এখানে কোষ্ঠী বিচার হয় না। আমিও আপনাদের আগাম জানিয়ে দিচ্ছি যে TV9 বাংলা আবহাওয়া রাজনীতি ছাড়া অন্য কোনো পূর্বাভাস দেয় না, আর যে পূর্বাভাসগুলো দেয় সেগুলো অনেকটা নিশ্চিত হয়ে নিখুঁতভাবে দেয়। কাল আপনাদের কি বলেছিলাম, ট্রাম্প তড়িঘড়ি হোয়াইট হাউসে ফিরে গিয়ে চরম অস্বস্তির থেকে বেঁচে গেছেন। কেন? কারণ মোদি প্রকাশ্যেই পরিষ্কার হিন্দিতে বলে বসতে পারতেন সংঘর্ষ বিরতিতে কারোর কোনো মধ্যস্থতা ছিল না। এবার পূর্বাভাস মিলল কি না তা তো লাইন বাই লাইন আপনারা মিলিয়ে দেখতে পারেন কিভাবে মিলে গেছে। আগে আপনাদের একবার শুনিয়ে দিই পূর্বাভাসটা ঠিক কী ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হলো না তাকে, বলা তো জানে না। এটাই তো এই অপারেশন সিঁদুরের পর প্রথম দুজনের মুখোমুখি হওয়া হতো। আর এটাও বলা যায় না সকলের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো পরিষ্কার হিন্দিতে একদম ভদ্র ভাষায় বলে বসতেন যে পাকিস্তান আবেদন কাকুতি মিনতি করেছিল বলেই ভারত মারা থামিয়েছে, কেউ মধ্যস্থতা করেনি এবং অপারেশন সিঁদুর আপাতত স্থগিত আছে, বন্ধ হয়নি। ভাবুন তো, ট্রাম্প সে কথার মানে বোঝার আগেই ভারতে হেডলাইন হয়ে যেত। ট্রাম্প তো বার কুড়ি দাবি করে বসে আছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের পরমাণু যুদ্ধ থামিয়েছেন, আর নরেন্দ্র মোদীর এরকম মুখের ওপর শুনিয়ে দেওয়ার অভ্যেস রয়েছে। কি শুনলেন? নরেন্দ্র মোদীর যে মুখের ওপর শুনিয়ে দেওয়ার অভ্যেস রয়েছে সেটা তো আমরা বলেছিলাম। ফলে কি বলতে পারতেন সেটাও ধারণা করেছিলাম। একটাই ভুল হয়েছিল, ভেবেছিলাম ট্রাম্প বুঝি এই অস্বস্তির থেকে এ যাত্রাটা বেঁচে গেলেন, ওই তড়িঘড়ি চলে গেলেন, ফলে নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হলো না। কিন্তু ইরানকে আলটিমেটাম দেওয়ার পর ট্রাম্পের যে হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার স্বাদ হবে সেটা কে জানতো। এবার ট্রাম্প কেন মোদীকে ফোন করেছিলেন সেটা তো অন্য জায়গায় বলবো, কিন্তু তার আগে একটা পূর্বাভাস, আরও একটা পূর্বাভাস, এটা আপনাদের একটু জানিয়ে দিই। ফোনে নরেন্দ্র মোদী ট্রাম্পকে সেটাই বলেছেন যেটা বলতে পারেন বলে আমরা ধারণা করেছিলাম। আসলে কী হয়েছে, যত আমরা এই একজন নেতাকে দেখি এবং তার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি এইগুলোকে ম্যাচ করাই, কোন রকম পরিস্থিতিতে কে কীভাবে রিয়্যাক্ট করে বা বিদেশ নীতিটা ঠিক কতটা চাপা আগ্রাসন নিয়ে চলছে, এই রকম একটা বিষয়কে ধরেই কিন্তু কি হতে পারে তার একটা আঁচ পাওয়া যায়। দেখুন, সংঘর্ষ বিরতি নিয়ে কংগ্রেস ইদানিং যেভাবে যা তা বলে বেড়াচ্ছে, তাতে এই দেশীয় রাজনীতিতে মোদির ওপর একটা চাপ তৈরি হচ্ছিল। সেই চাপটা হচ্ছে একটা জোরালো জবাব দেওয়ার চাপ।
কারণ খেয়াল করে দেখুন, জবের থেকে ট্রাম্প ওই দাবি করে বসেছিলেন যে ভারত আর পাকিস্তানের মধ্যেই সংঘর্ষটা তিনিই থামিয়েছেন, এবং থামিয়েছেন মানে কি একদম জোরালো চাপ দিয়ে, বলা যায় ধমক দিয়ে, ওই বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে এরকম একটা ধমক দিয়ে দুটো দেশকে, এবার তার মধ্যে পাকিস্তান যা খুশি ভাবুক, ভারতকেও তিনি ঠান্ডা করে দিয়েছিলেন, আক্রমণ বন্ধ করতে বাধ্য করেছিলেন। এবারে এটার পর নরেন্দ্র মোদী কিন্তু এতদিন ধরে কিচ্ছু বলেননি, অথচ বারবার সবাই প্রশ্ন তুলছিলেন যে বিভিন্ন লোক বলছেন যে মানে বিদেশ সচিব বা অমিত শাহ সবাই বলছেন যে এটা নিয়ে আমরা মধ্যস্থতা মানব না, তৃতীয় পক্ষকে মানি না, আমরা যা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেরা নিয়েছি, পাকিস্তান অনুরোধ করেছিল তাই জন্য আমরা সংঘর্ষ আপাতত বন্ধ রেখেছি, মানে অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রেখেছি, অপারেশন সিঁদুর স্থগিত আছে, বন্ধ হয়নি। এটা অবশ্য নরেন্দ্র মোদীও বলেছিলেন, কিন্তু ট্রাম্পের ভূমিকা আছে কি নেই সেটা নিয়ে একটা কথাও বলেননি। আর এইখানটাতেই বারবার কংগ্রেস আঘাত করছিল, মোদী কেন কিছু বলছেন না। তার ফলে কিন্তু মোদীর একটা জোরালো জবাব দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। দিলেন তিনি, আর দিলেন কোথায়? একদম সরাসরি ট্রাম্পকে। কোন ভাষায় দিলেন? হিন্দিতে। কেন দিলেন? কারণ ট্রাম্পকে যে জবাবটা তিনি দিচ্ছেন সেটা গোটা দেশকে সরাসরি জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। আসলে প্রধানমন্ত্রী বলেছেন ট্রাম্পকে, কিন্তু জবাব দিয়েছেন কাকে? রাহুল গাंधी के। पाकिस्तान शरणागति के लिए मजबूर हो गया। ये हमारी सेना का सटीक ऑपरेशन था। कुछ ही घंटों में पाकिस्तान ने सफेद झंडा फहराना शुरू कर दिया। ट्रंप साहब ने 11 बार बोला है, 11 बार कि मैंने नरेंद्र मोदी को सरेंडर करवा दिया। 11 बार बोला है पब्लिक में। नरेंद्र मोदी जी चू नहीं कर पा रहे। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। इनका कैरेक्टर है ये। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপ তৈরি করার একটা চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা। ট্রাম্পকে জবাব দিয়ে রাহুল গান্ধীর মুখ বন্ধের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। प्रधानमंत्री मोदी और राष्ट्रपति ट्रंप की मुलाकात G7 समिट की साइडलाइंस पर होनी तय थी। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। কাশ্মীরে মধ্যস্থতা করার স্বাদ আমেরিকার অনেক দিনের। ট্রাম্পের সব পূর্বসূরি এই স্বপ্ন দেখেছেন, আর মোদি নিজের পূর্বসূরিদের মতোই ট্রাম্পকে বুঝিয়ে দিলেন ভারতের পরম্পরায় ছেদ পড়বে না, কাশ্মীর নিয়ে শুধু পাকিস্তানের সঙ্গেই কথা হবে। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কি কথা হবে তাও জানিয়ে রেখেছে ভারত। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই কথা হবে। মোদি ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, যে কোনো সন্ত্রাসকে যুদ্ধ হিসেবেই দেখবে ভারত। তার মানে সংসদের পরবর্তী অধিবেশনের আগেই বিরোধীদের হাত থেকে আরও একটি অস্ত্র ছিনিয়ে নিলেন প্রধানমন্ত্রী। তবে মোদি ট্রাম্প কথা নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছে কংগ্রেস। Why can't the Prime Minister call an all-party meeting tomorrow or day after tomorrow?
take the opposition parties' leaders into conference and say the same thing which has been put out today by the Foreign Secretary. Why is the Prime Minister getting others to speak on his behalf? Why can't the Prime Minister speak directly? Let him address the nation. Let him call the opposition leaders. This is the reason why we wanted a parliament session. সবাই মিলে স্পেশাল সেশনের কথা বলেছিলেন, সেটা তো আপনারা করলেন না। আমাদের দল থেকেও 5টি কোয়েশ্চেন আপনাদের কাছে করা হয়েছিল, একটা কোয়েশ্চেনেরও কোনো উত্তর আসেনি। কিন্তু তো রাজনীতি করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি করার নাম করে মিথ্যে কথা বলবেন না। ইটস এ গার্বেজ অফ লাইফ। দেখুন, বিরোধীরা কেন, দেশের অনেক মানুষই তারা তো জানতে চাইছিলেন যে ঠিক কী শর্তে, কার হস্তক্ষেপে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত সেটা থেমে গেছে। সোজা বাংলায় অপারেশন সিঁদুর কোন শর্তে, কার কথায় স্থগিত রাখা হয়েছে? ট্রাম্প যেটা বলেছেন সেটাই কি সত্যি? যা দাবি করছিলেন তিনি কি থামিয়েছেন? এই জায়গাটাতে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখা উচিত, এটা কংগ্রেস বা অন্যরা সবাই বলছিলেন। পরিষ্কার করে দিন না ঠিক কী হয়েছে। তা প্রধানমন্ত্রী সেটা পরিষ্কার করে দিয়েছেন, বিদেশ সচিব সেটাই জানালেন, এবং কার কাছে পরিষ্কার করলেন? যেখান থেকে খবরটা শুরু ঠিক সেখানটায়, যিনি প্রথম ওই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলেন যে যুদ্ধটা তিনি থামিয়ে দিলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ তিনি থামিয়ে দিলেন এবং ধমকে চমকে থামালেন আর কি। সবটাই তার জন্যে হয়েছে। সরাসরি তাকেই নাকি প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন তার এখানে আর মধ্যস্থতা করার কোনো জায়গা নেই আর কি, যে কারোর মধ্যস্থতা ভারত মানেনি, মানবে না। এই সোজা বাংলায় মানে আপনি করেননি, আপনি কেন এই সমস্ত অপপ্রচার করছেন, এ সমস্ত কথা বলার কোনো দরকার নেই। তো যেটা বলার সেটা বুঝিয়ে দিয়েছেন। ভারত নিজেদের দ্বিপাক্ষিক ব্যাপারে বা ভারত কি করে বা কি করবে তাতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানে না। ভারত নিজের মতো সিদ্ধান্ত নেয় এবং এক্ষেত্রে পাকিস্তান আমাদের কাছে কাকুতি মিনতি করেছিল, তাই জন্য আমরা অপারেশন সিঁদুর আপাতত স্থগিত রেখেছি, বন্ধ করিনি। এটা বলে দেওয়ার মানে একটা অদ্ভুত অবজ্ঞা এবং সজোরে একটা ধাক্কা মারা। এর একটা অন্য আর একটা ভাষা হতে পারত, বুঝতেই পাচ্ছেন কে গালে হাত বোলাতো, কিন্তু প্রায় সেটাই তো করে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার সেই জায়গাটার থেকে বিরোধীরা অবশ্য মানে তাদের একটা ট্রাম্প কার্ড নষ্ট হয়ে যাচ্ছে দেখে দাবি তুলতে শুরু করেছেন যে কেন সরাসরি তিনি এখন দেশবাসীকে বা সর্বদলীয় বৈঠক ডেকে সেটাই আরেকবার বলছেন না। আর এই রকম পরিস্থিতিতে ওই ন্যাড়ার প্রসঙ্গটা আরেকবার আসছে। তার আগে বলি, হয়তো এই যে ওই বলছিলাম না মেলানি, ওই তিনি বলছিলেন যে আপনার মতো হতে চাই। এবার মেলানি কি এইভাবে আমেরিকান প্রেসিডেন্টের মুখে জবাব দেওয়ার ক্ষমতা সম্পন্ন হতে চান? সেটা যদি হয় বা সেটাই যদি উনি বুঝিয়ে থাকেন তাহলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের জন্য আরও অনেক দুঃখ দুর্দশা অপেক্ষা করছে। তবে তিনি আজকে কংগ্রেসকে অক্সিজেন দিয়ে তাজা রেখেছেন, ফের দাবি করেছেন তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ থামিয়েছেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে তার ফোনে কথা হয়েছে সেটাও বলেছেন ট্রাম্প। এবার এরপর দুটো জিনিস হতে পারে, এক, সেই অমোঘ প্রশ্নটা আবার উঠতে পারে, এ নেড়া কোন নেড়া, অথবা দুই, এবার কংগ্রেস ফের প্রশ্ন তুলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে ফারাক কেন। আবার দাবি উঠবে যে সর্বদল বৈঠকে উপস্থিত হয়ে কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণে কিংবা সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী সরাসরি জবাবদিহি করুন। কিন্তু এটাও আমরা মোটামুটি আরেকটা পূর্বাভাসের মতো বলতে পারি, নিশ্চিতভাবেই নরেন্দ্র মোদী সেই দাবি আবার অগ্রাহ্য করবেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কৌশল, বিরোধীরা যা দাবি করবেন সেটাই তিনি অগ্রাহ্য করবেন তিনি অন্যভাবে, কিন্তু সরাসরি দাবিটাকে অস্বীকার করে। মানে এটা প্রতিপক্ষের মনোবলটা ভেঙে দেওয়া, তাকে জাস্ট অবজ্ঞা করে দমিয়ে দেওয়ার একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, দেখো 2019-এ রাহুল গান্ধী লাগাতার দাবি করে গেছিলেন যে প্রধানমন্ত্রী কোনো রকম সাংবাদিক সম্মেলনে বসেন না,
প্রধানমন্ত্রী ওই লোকসভার ভোট শেষে অমিত শাহর সঙ্গে সাংবাদিক বৈঠকে বসেছিলেন, কিন্তু বসেই ছিলেন। সব কথা সব প্রশ্নের জবাব দিয়েছিলেন অমিত শাহ। প্রধানমন্ত্রী পাশে বসে শুধু মুচকি এসেছিলেন। মানে রাহুল গান্ধীকে নীরবে একটা অবহেলা করার বার্তা ছিল সেই হাসিতে। বিরোধীরা সর্বদল চান, তারা চান সেখানে প্রধানমন্ত্রী বলুন। প্রধানমন্ত্রী হয়তো রাজনাথ সিংকে এগিয়ে দেবেন, সংসদে নিজে নিশ্চিতভাবেই বলবেন না। দেখুন, ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা নিয়ে মানে তিনি কি বলেছেন সেটাও তো তিনি নিজে বলতে পারতেন, বলেননি, বিদেশ সচিবকে দিয়ে বলিয়েছেন। ঠিক একই অবজ্ঞতার মানে উপহার দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকেও। ট্রাম্প চেয়েছিলেন যদি কানাডা থেকে ফেরার পথে মোদি একবার আমেরিকা ঘুরে যান, এবং তিনি আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বললে কেউ এরকম কথা ফেলতে পারবে না। এটা ট্রাম্পের একটা শ্লাঘা আছে, জানেন তো। ফলে এই শ্লাঘার থেকে তার মধ্যে এটা হয়তো এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে তার কথা কেউ ফেলতে পারবে না। ইনফ্যাক্ট তার তো একটা কারণও ছিল, প্রধানমন্ত্রী অতীতে এরকম যে করেননি তাও তো নয়। দুবাই থেকে ফেরার পথে বিনা প্রোটোকলে, বিনা ভাবনা চিন্তায় পাকিস্তানে চলে গেছিলেন, কিন্তু ট্রাম্পকে প্রধানমন্ত্রী বলে দিলেন তার পক্ষে যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? এবার ট্রাম্পকে নিশ্চয়ই সেটা তার পরামর্শদাতারা বুঝিয়ে দেবেন, মানে যদি তারা একান্তই চাটুকার না হন। দেখুন, ট্রাম্প হোয়াইট হাউসে আজ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে কথা বলবেন, নৈশভোজ করবেন। এবার এইটা প্রধানমন্ত্রী তো জানেন, যে লোকটা দ্বিজাতি তত্ত্বকে ফের খুঁচিয়ে তুলেছে, পহেলগাঁও গণহত্যার যে ষড়যন্ত্রকারী, ওই ফিল্ড মার্শালকে তোয়াজ করলে ভারত তো তার ছোঁয়াচ এড়িয়ে চলবেই, এটাই তো স্বাভাবিক। এটা আমেরিকার বোঝা উচিত। হয়তো তারা ওই বললাম নিজেদের দম্ভে তাদের চোখ বন্ধ থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে ধরতে হবে যে চোখে আঙুল দিয়ে নরেন্দ্র মোদী সেটা আরেকবার বুঝিয়ে দিলেন। ঠিক যেভাবে ওই দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবেন না বা ভারত মানে না বলে তিনি ট্রাম্পকে তার নিজের জায়গা দেখিয়ে দিয়েছেন, ঠিক সেরকম আগামী দিনে যদি কোনো দিন আমেরিকায় যান, তাহলেও নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে জলগ্রহণ করবেন কিনা এটা নিয়েও তো সংশয় আছে, কারণ তিনি এটা অতীতেও করেছেন। নবরাত্রি নবরাত্রি চলছে এটা বলে বারাক ওবামার নৈশভোজে যোগ দিয়েছেন, কিন্তু মুখে কিছু তোলেননি। বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী অত্যন্ত ভোজন রসিক ছিলেন, জানেন তো, কিন্তু তিনিও আমেরিকার নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন, কারণ কার্গিল যুদ্ধের সময় নওয়াজ শরীফ আমেরিকায় গিয়ে হত্যে দিয়ে পড়েছিলেন। ক্লিন্টন বাজপেয়ীকেও ডেকে পাঠিয়েছিলেন মধ্যস্থতা করার জন্য, আর বাজপেয়ী তাকে সাফ জানিয়ে দিয়েছিলেন 1 ইঞ্চি জমিও যতক্ষণ পাকিস্তানের দখলে রয়েছে ততক্ষণ কোনো কথা হবে না। মানে সেই ট্র্যাডিশন সমানে চলছে। राष्ट्रपति क्लिंटन ने और उन्होंने कहा कि यहां पाकिस्तान के प्रधानमंत्री आ गए हैं, आप भी आ जाइए, दोनों मिलकर बैठिए, हम सवालों को तय करेंगे। हमने कहा जब तक पाकिस्तान के कब्जे में भारत की 1 इंच भूमि है तब तक मैं बात नहीं करूंगा। और मैं अमेरिका नहीं गया, अमेरिका के दबाव में नहीं आया। राष्ट्रपति ट्रंप ने प्रधानमंत्री मोदी से पूछा कि क्या वे कनाडा से वापसी में अमेरिका रुक कर जा सकते हैं। पूर्व निर्धारित कार्यक्रमों के कारण प्रधानमंत्री मोदी ने अपनी असमर्थता व्यक्त की। क्वाड की अगली बैठक के लिए प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को भारत यात्रा का निमंत्रण दिया। राष्ट्रपति ट्रंप ने निमंत्रण स्वीकार करते हुए कहा कि वे भारत आने के लिए उत्सुक हैं। আসিম মুনির কেন আমেরিকায় গেলেন জানেন? ইরানের পিঠে ছুরি মারতে। অতীতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকাকে ঘাঁটি করার জন্য জমি দিয়েছিল না পাকিস্তান, তারপর তালিবানের বিরুদ্ধে ঘাঁটি করতে দিয়েছিল, আর এবার ইরানের বিরুদ্ধে বালুচিস্তানে আমেরিকাকে জমি ছেড়ে দিলে আশ্চর্যের তো কিছু থাকবে না। বালুচিস্তান আগে চীনের হাতে তুলে দিচ্ছিল, এখন আমেরিকার হাতে তুলে দেবে। এটাই তো তাদের মানে কাজের পদ্ধতি, নিজেদের বেচে নিজেরা বাঁচার চেষ্টা। ভাবুন, বাকি কি তাকে নিজেদেরই বেচে দিলে বাঁচাবে কি?
দেখুন বালুচিস্তান সেটা আবার দেওয়াটা এমনিতে সুবিধে, কারণ এমনিতেই সেটা তাদের নিয়ন্ত্রণে নেই। বাড়িতে বেয়ারা ভাড়াটে থাকলে মালিক সেই বাড়ি বিক্রি করে দিতে চান। এখানেও তো সেই একই মানসিকতা, ও যা শত্রু পড়ে পড়ে, সে হোক না আমার দেশের অংশ, আমাদের মানছে না, স্বাধীনতা সংগ্রাম করছে, আমাদের মেরে ওখান থেকে ভাগিয়ে দিচ্ছে, সুতরাং ওদের ওখানে ঠান্ডা করার জন্য আমাদের দ্বারা যখন হচ্ছে না, মানে পাক সেনাকে দিয়ে যখন হচ্ছে না, তখন আমেরিকাকেই দিয়ে দাও। এই হচ্ছে মানসিকতা। তাহলে বালুচিস্তানের স্বাধীনতার কী হবে? এই আন্দোলনটা ধাক্কা খাবে। এটাই তো চান আসিম মুনির। দেখুন আমেরিকা তেলের টানে ইরানে যাচ্ছে, এটা একদম বাস্তব ঘটনা। এছাড়া আর কোনো আগ্রহ ওদের নেই। বিশ্বের যে প্রান্তে তেল নেই সেখানে নিয়ে আমেরিকার আগ্রহ নেই। বালুচিস্তানের মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে, ফলে একবার যদি আসিম মুনির মুখ ফুটে বলে দেন, অবশ্য আসিম মুনির বলার জন্য আমেরিকা খুব একটা অপেক্ষা করবে না, তাদের একবার যদি নজর ওই মাটির নিচে, বালুচিস্তানের মাটির নিচের ওই প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারে পড়ে, তারা তা ছেড়ে দেবে নাকি? নিজেরাই চেয়ে নেবে। আর তার উপর ওই গদর বন্দর চীন তো তৈরি করেই দিয়েছে, কিন্তু আমেরিকা সেটা ভোগ করবে। এটাই ওদের সবসময় চিরকালের ধর্ম হচ্ছে এটা। এবার প্রশ্ন হচ্ছে তাহলে চীন কি ছেড়ে দেবে নাকি? একেবারেই দেবে না। চীনের ডবল ইঞ্জিন ক্ষতি, চীনের জাদেহান থেকে চাবাহার বন্দর পর্যন্ত রেল যোগাযোগটা শেষ অবহব করছে। ইরানের পতন হলে সেই ঘুরেও বালি, আর চীনের বাড়া ভাতে ছাই দেওয়ার জন্য আসিম মুনির গিয়ে বসে আছেন। আর তাই তো তাকে পাত পেরে খাওয়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেউ খেতে যায় আর কেউ খাওয়ায়। কেন আসিম মুনির কেন খেতে গেলেন আর কেন ট্রাম্প খাওয়ালেন? এই কেনর উত্তর বোধহয় লুকিয়ে আছে 4 দশক আগে, জানেন তো। আসলে পাকিস্তান আর আমেরিকা দু দেশের মগজেই 44 বছর আগের একটা স্মৃতি ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যে তখন এখনকার মতোই তুমুল অস্থিরতা, আর সেই অস্থিরতার আঁচ এসে পড়েছিল এশিয়ায়। আর এশিয়ার একটা মাত্র দেশই অস্তিত্বের সংকটে পড়েছিল। দেশটার নাম জানেন বা আন্দাজ করতে পারেন? আমার ধারণা ঠিকই আন্দাজ করেছেন, ওই দেশটার নাম পাকিস্তান। দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে ওই 8-এর দশকেই পাকিস্তানের মাটিতে মিশে যাওয়ার কথা ছিল। ইসলামাবাদ বেঁচে গেছিল শুধুমাত্র আমেরিকার বেইমানির জন্য। বেইমান আর বেইমান মিলে গেছিল, তা না হলে ইসরায়েল আর ব্রিটেনকে পাশে নিয়ে ভারতই পাকিস্তান ধ্বংসের মঞ্চ তৈরি করে ফেলেছিল। কি হয়েছিল 4 দশক আগে? 1981-র এমনই এক জুনে ইসরায়েল হামলা করেছিল ইরাকে, ইতিহাসের খাতায় যার নাম অপারেশন ব্যাবিলন। ইরাকের পরমাণু কেন্দ্র ধ্বংস করে সাদ্দাম হোসেনের কোমর ভেঙে দিয়েছিল ইসরায়েল। ইসরায়েল যখন ইরাকের পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দিচ্ছে, ঠিক তখন গোপনে পরমাণু বোমা বানাচ্ছে পাকিস্তানও। পাকিস্তানের লক্ষ্য ছিল ভারত, কারণ 71-এর মুক্তিযুদ্ধে হাড়ের জ্বালাটা কিছুতেই তারা কাটিয়ে উঠতে পারছিল না। ইসলামাবাদের ফলে বুঝতেই পারছেন যে একটা টার্গেট ছিল ওই নিউক্লিয়ার পাওয়ারটা পাওয়ার, যাতে তারা যে কোনো সময় সেগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করে ওই মুক্তিযুদ্ধে হারের প্রতিশোধ নিতে পারে। আর সেখানে কেন ইসরায়েল গিয়ে হানা দিয়েছিল ইরাকে? কারণ তারা ঠিক করেই নিয়েছিল এরকম কোনো দেশের হাতে পারমাণবিক শক্তি বা পারমাণু বোমা সেটা থাকতে দেওয়া যাবে না। তারা মোটামুটি প্রায় বানিয়ে ফেলার কাছাকাছি পৌঁছে গেছে, এটা জেনেই ইরাকের সেই পরমাণু পরীক্ষা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার কথা মাথায় এসেছিল ইসরায়েলের। সেটা তারা করলো, আর করার পর তাদের নজর গিয়ে পড়েছিল পাকিস্তানে, কারণ তারা এই খবরটাও পেয়েছিল যে পাকিস্তানও মোটামুটি পরমাণু বোমা প্রায় বানিয়েই ফেলেছে। ইসরায়েল আর ভারতের তখন দুর্দান্ত সম্পর্ক, অনেকটা এখনকার মতোই। ইসরায়েল ব্রিটেনের মতো দেশকে বুঝিয়েছিল পাকিস্তানের হাতে পরমাণু শক্তি যদি থাকে সেটা গোটা দুনিয়ার কাছে একটা আশঙ্কার বিষয়। কথায় কথায় ওরা হুমকি দেবে এবং বলে না, মূর্খের হাতে যদি অস্ত্র থাকে তখন যা খুশি তাই করতে পারে, নিজের ভালোও বুঝবে না, পরের ভালোও বুঝবে না। সুতরাং তারা
সেই থিওরিটাই নিয়েছিল যেটা চিরকাল আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, লোহা গরম থাকতে থাকতেই ঘা মারতে হয়। 8-এর দশকে ভারতের কাছেও তো সেই সুযোগটা ফলে চলে এসেছিল, একদম গোল্ডেন চান্স। যদি 3টে দেশ মিলে সেই সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দিত, ঠিক যেভাবে ইরাককে দেওয়া হয়েছিল, যদি তাদের ওই পরমাণু অস্ত্রের ভাণ্ডার গুড়িয়ে দিত, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের এই অসভ্যতাগুলো আমাদের সহ্য করতে হতো না। শোনা যায় দেশের নিরাপত্তার কথা ভেবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু এ ব্যাপারে একদম স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে হ্যাঁ, হামলা করা হবে, হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু আমেরিকা, অনেকের মতে টপ সিক্রেট সেই মিশনের খবর আমেরিকার হাতে চলে যায়। খবরটা ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার থেকে লিক হয়েছিল না অন্যভাবে এটা জানা যায়নি, কিন্তু হামলার প্রস্তুতির ক্লাসিফাইড কপি সিআইএ নাকি ইসলামাবাদকে দিয়ে দিয়েছিল। এমনকি মার্কিন টেলিভিশনেও ভারতের অপারেশন ব্লুপ্রিন্ট ফাঁস করে দেয়। এই গোটা পর্ব যখন চলছে তখন ইন্দিরা গান্ধী গেছিলেন আমেরিকায়। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান মিসেস গান্ধীর সামনে চেপে রাখতে পারেননি নিজেকে, মুখ ফসকে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কথা বলে ফেলেছিলেন। চোরের মন তো বোচকার দিকেই থাকে। 8-এর দশকের সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কতটা মিল ভেবে দেখুন তো। ইতিহাসের বলেন একটা স্পাইরাল মুভমেন্ট আছে, ঘুরে ঘুরে আবার সেই পুরনো জায়গায় ফিরে আসে। ইতিহাস কি ফিরে আসছে? সেই ইসরায়েল, সেই পরমাণু, শুধু সেদিনের ইরাকের বদলে আজকের ইরান, এবং যথারীতি সব থেকে আতঙ্কে কারা রয়েছে, সেই পাকিস্তান। ইসরায়েল হামলা চালাচ্ছে ইরান, পাল্টা আক্রমণে ইরানও, ইসরায়েলের পাশে আমেরিকা। লক্ষ্য ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস, ঠিক যেন 44 বছর আগের পরিস্থিতি। 1981 7 জুন ইসরায়েলের অপারেশন ব্যাবিলন, লক্ষ্য ইরাকের বাগদাদ। বাগদাদের অদূরে আল তুয়াতিয়াতে চলছিল পরমাণু বোমা তৈরির কাজ। 80 সেকেন্ডে ইসরায়েলের 14টা বোমা গুঁড়িয়ে গিয়েছিল সাদ্দাম হোসেনের পরমাণু স্বপ্ন। ইরাক ছাড়াও সিরিয়াতেও একইভাবে পরমাণু পরীক্ষা কেন্দ্র গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল। 2007-এর 6 সেপ্টেম্বর আমেরিকার সাহায্যে সিরিয়ায় প্রায় তৈরি হতে চলা পরমাণু কেন্দ্র ধ্বংস করেছিল ইসরায়েল। কিন্তু ইরাকে হওয়া অপারেশন ব্যাবিলন ছিল ভারতের কাছে একটা গোল্ডেন চান্স, মানে সুবর্ণ সুযোগ। আর পাকিস্তানের কাছে সময়টা ছিল ঘোর সর্বনাশের। ইরাকে পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর ইসরায়েলের নজর পড়ে পাকিস্তানের ওপর, কারণ 1979 থেকে গোপনে পাকিস্তানের কাহুতায় শুরু হয়েছিল পারমাণবিক বোমা তৈরির কাজ। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের কাছে হেরে পাকিস্তান তখন ষড়যন্ত্রের বীজ বুনছে। ইসরায়েল এবং ব্রিটেন একই সঙ্গে জানায় পাকিস্তান ও লিবিয়া মিলে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। একদিকে ভারতের নিরাপত্তা, অন্যদিকে ইসরায়েল ব্রিটেনের মতো দেশগুলোর উৎকণ্ঠা। শুরু হয় প্রস্তুতি। পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর প্রস্তুতি নেন ইন্দিরা গান্ধী, কিন্তু শেষ পর্যন্ত বেইমানি করে বসে আমেরিকা। ভারতের প্রস্তুতির খবর ফাঁস হয়ে যায়। অনেকের মতে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় ফাঁস করে দেয় টপ সিক্রেট মিশনের তথ্য। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ হাতে পেয়ে যায় ভারতের প্রস্তুতির খবর। সিআইএ সেই ক্লাসিফাইড তথ্য দিয়ে দেয় ইসলামাবাদকে। এমনকি মার্কিন টেলিভিশন এবিসিতে সেই খবর প্রকাশও করে দেওয়া হয়। পরমাণু কেন্দ্রে হামলা হলে পাকিস্তান মাটিতে মিশে যাবে, এটার গ্যারান্টি ছিল। কিন্তু ভারত সেই হামলা করবে নাকি পিছিয়ে আসবে তার নিশ্চয়তা পাচ্ছিল না দুনিয়া। 1984-তে অস্ট্রিয়ার ভিয়েনায় ঘটে যায় বেনজির একটা ঘটনা। আন্তর্জাতিক মঞ্চে ধৈর্য ভাঙে পাকিস্তানের। ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রধান রাজা রামান্নাকে হুমকি দেওয়া হয়। প্রকাশ্যে পাকিস্তান বলে বসে ভারত হামলা করলে তারা মার্কিন F-16 দিয়ে পাল্টা হামলা করবে। আর তাতেই বিশ্বের সামনে ফাঁস হয়ে যায় আমেরিকার দুমুখ নীতি। ইরাকের পরমাণু স্বপ্নকে ধ্বংস করে পাকিস্তানের দিকে এগিয়েছিল ইসরায়েল। দরকার ছিল ভারতের সক্রিয় হামলা, কিন্তু তার আগে 1984-র 31 অক্টোবর দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। এবার ফের একই পরিস্থিতি। ইরানের পরমাণু কেন্দ্র গুঁড়িয়ে দিতে পারলেই পরবর্তী টার্গেট হতে পারে ইসলামাবাদ। আর সেটা হলে ভারত যে আর সুবর্ণ সুযোগ নষ্ট করবে না, সেটার আভাস পহেলগাঁও হামলার পরেই পাওয়া গেছে। एटम बम की गीदड़ बपतियों से भारत
भारत डरने वाला नहीं है। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদী নয়, ইরাক আর ইরান সাগরের দুপাশে দুই দেশ। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর তীরে ইরাক আর পাশে ইরান। আজ ইরানে যা হচ্ছে তার সঙ্গে 22 বছর আগে ইরাকের মিল কোন কোন জায়গায়? দুটো জায়গায়। একটা মিলের কথা তো এতক্ষণ শুনলেন, পরমাণু বোমা। আর আজ ইরানের বিরুদ্ধে ঠিক যে অভিযোগ উঠছে, সেদিন ইরাকের বিরুদ্ধেও সেই অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল ইরাক পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে তা বিশ্বের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সরবরাহ করতে পারে। ইরাক পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে খুনে গুন্ডার মতো গোটা বিশ্বের ওপর যে কোনো সময় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ঝাঁপিয়ে পড়বেন। এই অভিযোগেই, শুধু এই অভিযোগেই ইরাকে পৌঁছে গেছিল আমেরিকার সেনা। ইরাকের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধে নেমেছিল। আমেরিকার প্রেসিডেন্ট তখন জর্জ বুশ জুনিয়র। এবার বুশের নির্দেশে ইরাকের আধামিয়া শহরে সাদ্দামের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিল মার্কিন কমান্ডোরা। এখানেই ইরাকের সাথে ইরানের দ্বিতীয় মিল। সাদ্দামের মূর্তি ভাঙার কদিন পর সাদ্দামকে তারা খুঁজে বের করে, আন্তর্জাতিক আদালতে তাকে হাজির করা হয়। গণহত্যার অপরাধে সাদ্দামের বিচার হয়, ফাঁসির নির্দেশ হয়। সাদ্দাম আত্মসমর্পণ না করলে, ইরাক পরমাণু বোমা পরীক্ষা বন্ধ না করলে তার কপালে মৃত্যুই যে লেখা আছে, এ কথা বলে তো ইরাকের সেই সময়কার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়েছিলেন জর্জ বুশ জুনিয়র। এবার একটু খেয়াল করে দেখুন তো, এই একই সুরে তো এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যারাতে ইরানের শাসন, সে খামেনেইকে ধমকাচ্ছে ইসরায়েল আর আমেরিকা। ট্রাম্প বলেছেন তারা জানেন খামেনেই কোথায় লুকিয়ে আছেন, তিনি নাকি সফট টার্গেট। কিন্তু এখনই তারা খামেনেইকে মারতে চান না, বরং কিছুটা সময় দিতে চান। এই সময় দেওয়াটা নিঃশর্ত আত্মসমর্পণের জন্য। আর সেটা ট্রাম্প যাই বলুন পরিষ্কার করে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ বলেছেন, যেভাবে যুদ্ধাপরাধ এবং গণহত্যায় মদত দিচ্ছেন খামেনেই, তাতে তার পরিণতি সাদ্দাম হোসেনের মতো হলে কেউ যেন অবাক না হন। বুঝতে পারছেন? মৃত্যুর এত বছর পরেও সাদ্দাম হোসেন হচ্ছেন সেই কাক যাকে ঝুলিয়ে অন্য কাউকে হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা আর ইসরায়েল। এদের দুজনের বক্তব্যকেই অবশ্য আজ উড়িয়ে দিয়েছেন খামেনেই, পাত্তাই দেননি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলে দিয়েছেন তারা যেভাবে জবাব দিচ্ছেন সেভাবেই জবাব দেবেন। অর্থাৎ সোজা বাংলা হচ্ছে, যুদ্ধটা চলবে। ইরান যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, 72 ঘন্টার কথা বলেছিলেন তো ট্রাম্প, বলেছিলেন যে তার ধৈর্যের বাঁধ ভাঙছে, আরও অনেক কিছু তিনি বলে যাচ্ছেন। এর মধ্যে আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে যে ইরানের তরফ থেকে নাকি প্রতিনিধি দল পাঠানোর কথা বলা হয়েছিল, তারা নাকি আলোচনা করতে চেয়েছিল, কিন্তু ট্রাম্প নাকি জাস্ট উড়িয়ে দিয়েছেন। ইরান অবশ্য বলেছে এরকম কাউকে তারা পাঠায়নি। সে যাক, এবার ট্রাম্পের কথাকে গুরুত্ব দেওয়া হবে না খামেনেইয়ের, সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু এটা পরিষ্কার, কিছু কিছু জিনিস তো হুবহু আগের মতোই হচ্ছে। ফলে যে 72 ঘন্টা সময় দিয়েছে, সেই 72 ঘন্টার সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে 60 দিন সময় দিয়েছিল আমেরিকা ইরানকে এই পরমাণু পরীক্ষা নিরীক্ষাগুলো বন্ধ করার জন্য এবং সেই সংক্রান্ত চুক্তিতে সই করার জন্য। 60 দিন যেদিন শেষ হয়, 61 দিনের মাথায় ইসরায়েল হামলা করেছিল। ফলে এই 72 ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকাও যে হামলা করতে পারে তার প্রস্তুতি তো সারা। কাল পরশুর মধ্যে তাদের আরও কাছাকাছি পৌঁছে যাবে আমেরিকার নৌসেনা, আর কয়েকশো ইসরায়েলি ড্রোন আর মিসাইল তেহরানে গিয়ে পড়বে। তারপর রেজা পেহেলভির অপেক্ষা হয়তো শেষ হবে, কিংবা একটু দীর্ঘতর হতে পারে। ইরানের যুবরাজ রেজা আপাতত দেশ ছাড়া। 79 সালে রেজার পরিবারকেই ক্ষমতাচ্যুত করে ইরানের এই ধর্মীয় শাসকরা শাসনভার হাতে তুলে নেয়। সেই ধর্মীয় শাসন যে এবার একেবারে শেষের পর্যায়ে, তার দেশে ফেরা যে এখন শুধু সময়ের অপেক্ষা, এই কথা বলে ইরানের জনগণকে তো ইতিমধ্যেই বার্তা দিয়ে ফেলেছেন তাদের যুবরাজ। দেখুন,
এইভাবে পশ্চিম এশিয়ায় যখন একটা যুদ্ধ হচ্ছে তখন তার তার একটা প্রভাব পড়ছে চারপাশে। ভারতের ক্ষেত্রে সেটা নানা দিক থেকে আসছে, অর্থনৈতিক ক্ষেত্রে আছে, কারণ তেলের বাজার বুঝতেই পারছেন সেটা এই মুহূর্তে তেলের সরবরাহ একটা প্রশ্নের মুখে, অপরিশোধিত তেলের দাম বাড়বে, তার একটা এফেক্ট আছে, এগুলো আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বের যে এই মুহূর্তে শক্তি সমীকরণ সেটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে, কে কার কাছে যাচ্ছে, কে কার পাশে দাঁড়াচ্ছে, কে কার পাশে অ্যাকচুয়ালি থাকবে, এই বিষয়গুলো আছে। এগুলো কিন্তু একদম সঠিক চাল সঠিক মুহূর্তে দেওয়াটা মোদি সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। আর আরও একটা বড় চ্যালেঞ্জ, আপাতত ইরান থেকে প্রায় 10,000-এর মতো ভারতীয়কে উদ্ধার করে নিয়ে আসা। আর্মেনিয়া দিয়ে 110 জন পড়ুয়া আজ ফিরেছেন, তার মধ্যে 90 জন কাশ্মীরি। দেখুন, ভারত ইরান থেকে বেরোনোর রাস্তা খুঁজছে, আর ট্রাম্প ইরানে ঢোকার রাস্তা খুঁজছে। আর সেই উদ্দেশ্যেই পাকিস্তানের ফিল্ড মার্শালকে ডিনারে ডেকে বসে আছেন। কিন্তু স্থলপথে ইরান দখল করাটা কিন্তু সহজ নয়। ইরাক যত সহজে তারা দখল করতে পেরেছিল, এখানে যে তা হবে না এটা কিন্তু পরিষ্কার, কারণ চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর মরুভূমি এমন যে বালিতে ট্যাঙ্ক ডুবে যায়। তাই অটোমান তুর্কিরা কখনো ইরান দখল করতে পারেনি। 1979 সালে পালা বদল হয়েছিল, কারণ ইরানের মানুষ আয়াতোল্লাহ খোমেনির কথায় বিশ্বাস করেছিলেন, এবং আমেরিকা সেই অপমানটা আজও বলেনি, কারণ যে শাহ পরিবার ক্ষমতায় ছিল তারা আসলে তাদেরই পুতুল সরকার ছিল। ফলে ইরানের মানুষ বকলমে আমেরিকাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই অপমানটা তারা পুষে রেখে দিয়েছে, সেটাই আজকে শোধ নিচ্ছে। দেখুন, পহেলভি রাজ পরিবার সেবার ইরান থেকে পালিয়ে যায়। তাদের প্রত্যর্পণের শর্ত হিসেবে 1 বছর আমেরিকার দূতাবাস কর্মীদের আটকে রাখা হয়েছিল ইরানে। মহিলা আর শিশুদের কয়েক মাস পরে ছেড়ে দেওয়া হলেও পুরুষদের ছাড়া হয়নি। তখন শীত যুদ্ধ চরবে, কিন্তু রাশিয়াও আমেরিকাকে এমন ব্ল্যাকমেল করেনি যাই ইরানের আয়াতোল্লাহ শাসন করেছিল। এবার মৌলবাদী নিপীড়নের জন্য ইরানের মানুষ আয়াতোল্লাহর শাসনের ওপর বীতশ্রদ্ধ হয়ে আছেন। অর্থাৎ ক্ষেত্রটা প্রস্তুত ছিল, জানেন তো, ভেতর থেকে ক্ষেত্র প্রস্তুত না হলে কিন্তু এত সহজে কোনো কিছু করতে চাওয়ার যে কোনো রকম রাস্তায় আমেরিকা হাঁটবে না, এটা খুব নিশ্চিত। কারণ তারা ইরানের মাটি, ইরানের পরিস্থিতি, তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এগুলো সব কিছু জানে। এবং সবথেকে বড় কথা যে জিনিসটা জানে সেটা হচ্ছে ইরানের সামরিক প্রস্তুতি। এই যে পাল্লা দিয়ে এখনও লড়ে যাচ্ছে ইরান, আমেরিকা তারা ছায়াযুদ্ধ চালাচ্ছে, ইসরায়েল মারছে, পেছনে আমেরিকা রয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে নিজেরা মার খেলেও পরবর্তী মুহূর্তেই পাল্টা যে মার দিতে পারছে ইরান, তার কারণ তাদের এই প্রস্তুতি। এটা আমেরিকা জানতো, তারপরেও তারা এই সময়টা বেছে নিয়েছে, তার কারণ তাদের কাছে এই খবরটা ছিল যে ইরানের ভেতর থেকেই একটা পালা বদলের ডাক উঠতে শুরু করে দিয়েছে। আর প্রাক্তন পহেলভি রাজবংশের বর্তমান উত্তরাধিকারী আমির রেজা শাহ ফার্সি ভাষায় ভিডিও বার্তা দিয়েছেন দেশবাসীকে, এটাই সঠিক সময়। এবার এই পহেলভি পরিবারকে সম্ভবত এই ধরনের কোনো পরিস্থিতির জন্যই একদম তুলে রেখে দিয়েছিল আমেরিকা, এবার সেলফ থেকে ঝেড়ে ঝুড়ে বার করে নামিয়ে দিয়েছে। ঠিক যেভাবে ইসলামিক বিপ্লবের আগে ফ্রান্সে আঙুর খাচ্ছিলেন আয়াতোল্লাহ খোমেনি, সেই ফ্রান্সেই দুধে ভাতে ছিলেন বাংলাদেশের ইউনুসও, মোহাম্মদ ইউনুস। সব একরকমভাবে খেয়াল করে দেখুন, ঢাকায় ওই জুলাই আগস্ট অভ্যুত্থান হলো, হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন, আর সেখানে এসে কে বসে গেলেন? ইউনুস। হ্যাঁ, নিশ্চিন্তে একটা কোথায় ছিলেন, কোথাও তার দেশের রাজনীতির সাথে যোগাযোগ ছিল না, বরং দেশ থেকে তাকে পালাতে হয়েছিল অনেক আর্থিক প্রতারণার অভিযোগ ছিল বলে, দুর্নীতির অভিযোগ ছিল বলে। সেই তিনি এসে সরকারের মাথায় বসে গেলেন, সোজা ঢাকায় চলে এসছে। এবার এই লোকগুলো সবাই কিন্তু পশ্চিমী ডিপ স্টেটের দুধের খোকা। ইউনুস কেমন শান্তির নোবেল জয়ী তো বাংলাদেশের হিন্দুরা হারে হারে বুঝেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা অদ্ভুত দাবি করেছেন, জানেন তো, তাহার দাবি ইউনুস নাকি ভালো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায় ভালো।
এটা ভাবছেন তো? এটা হঠাৎ করে আন্তর্জাতিক রাজনীতির থেকে এই আমাদের বাংলার রাজনীতিতে এটা কোন মোড়ে ঢুকে পড়লাম? দেখুন, ঘটনাচক্রে যখন আমাদের রাজনীতি ওই আন্তর্জাতিক রাজনীতিকে ছুঁয়ে থাকতে চেষ্টা করে তখন তো সেটাকে এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু মুশকিল কি জানেন তো, অনেক সময় ক্ষুদ্র রাজনীতি অর্থাৎ এই ছোট্ট গণ্ডির রাজনীতি, রাজ্যের রাজনীতি, এইখানে নাড়াচাড়া করতে করতে এখানকার স্বার্থ দেখতে গিয়ে কেউ কি আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভূমিকা বা দেশের স্বার্থটা ভুলে যান। বিরোধী দল নেতা কি ছোটোবেলায় ওই ক্রিকেট ফুটবল খেলেননি? কোথায় থামতে হয় ভাবেননি? রাজ্য সরকারের সমালোচনা করার অসংখ্য জায়গা থাকে, করা যায়, আমরাও করি, কিন্তু রাজ্যবাসীর রায়ে নির্বাচিত হয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি আমাদের দেশের মানুষ। তার সঙ্গে ওই সুদখোরের তুলনা করে সেই সুদখোরকে এগিয়ে রাখা, এ তো শুধু মুখ্যমন্ত্রীকে হেয় করা নয়, আমাদের গণতন্ত্রের অপমান, আমাদের দেশের অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এইভাবে মোহাম্মদ ইউনূসের তুলনা, এটা মেনে নেওয়া যাচ্ছে না। একজন বাঙালি, একজন ভারতীয়, এটা কখনো মেনে নেবেন না। এবং সবথেকে বড় কথা, সাম্প্রতিককালে তো দেখেছি আমরা কিভাবে ওই বাংলাদেশের মানুষজন আমাদের দেশের, আমাদের বাংলার প্রত্যেকটা জিনিসকে হেয় করেছেন এবং তারা ওত পেতে বসে আছেন কখন আমাদের এখানকার একটা বক্তব্য তাদের হাতে অস্ত্র তুলে দেবে। এটা নিশ্চিতভাবেই তাদের হাতে অস্ত্র তুলে দেবে। বাংলাদেশের ওই মৌলবাদী বিপ্লবে শেখ হাসিনা সম্পর্কে যে সমস্ত স্লোগান লেখা হয়েছে তাতেই প্রমাণিত যে আদিম বর্বরদের থেকে ওই দেশটা খুব বেশি এগিয়ে নেই, একটা রসাতলে যাওয়ার দিকে এগোচ্ছে। বাংলাদেশকে রসাতলে টেনে যিনি নামাচ্ছেন তিনি মোহাম্মদ ইউনূস। তার সাথে তুলনা করে নিজের মুখ্যমন্ত্রীকে ছোট করার আগে শুভেন্দু অধিকারীর বোধহয় দুবার ভাবা উচিত ছিল। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এসেছে তো পানি নেই, তারপরে যদি জল নেই তো বলে তেল নেই, এখনো ধোঁয়া। এটা সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আমরা অবিলম্বে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মন্তব্য ভারতবর্ষের কোনো নাগরিক করা মানে এটা দেশবিরোধী মন্তব্য। অবিলম্বে ওনার বিরুদ্ধে ইউএপিএ জারি করে দিয়ে ওনার বিরুদ্ধে প্রয়োজনে এজেন্সি দিয়ে কার্যক্রম শুরু করা উচিত। তৃণমূল কংগ্রেস যখন এই সমস্ত দাবি করে, আমার মনে হয় যে ওনারা ওনাদের জন্যই দাবি করছেন, কারণ ওনারাই একমাত্র যারা বাংলাদেশের নাগরিককে ভারতবর্ষের ভোটার করার জন্য প্রকাশ্যে মাইকে আহ্বান জানান। উনি দয়া করে বাংলাদেশে গিয়ে বাস করুন, অসুবিধা কি আছে? ইউনূস সরকার খুব ভালো। ইউনূস সরকারের বদান্যতায় বিরোধী দলনেতা পশ্চিমবাংলা ছেড়ে হয়তো বাংলাদেশে যাবেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে খারাপ বোঝাতে গিয়ে শুভেন্দু অধিকারী ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যে সার্টিফিকেটটা দিয়ে দিলেন, এটা অনেকটা ওই থ্যাঙ্কস গিভিং রিয়াকশানও হতে পারে। কারণ বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের কারণে বাংলায় বেশ খানিকটা অক্সিজেন যে বিজেপি পেয়েছে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। এই জুলাই আন্দোলনের পর শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা পথে নেমেছিলেন, কারণ ইউনূস সাহেব তার দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চরম অত্যাচার করা শুরু করেছিলেন। সেখানে যদি ওই সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারটা না হতো তাহলে কিন্তু বঙ্গ বিজেপি সেই অক্সিজেনটা পেত না। কিন্তু তা বলে একটাকে খারাপ বলতে গিয়ে আরেকটা অতি খারাপকে ভালো বলা হলো, এটা বোধহয় বাংলাদেশের বা বাংলাদেশিদের হাতেই আমাদের দেশকে হেয় করার একটা অস্ত্র তুলে দেওয়া হলো। যাই হোক, কিন্তু বিজেপির যদি এই অপারেশন বাংলা হয়ে থাকে, উল্টো দিকে তৃণমূলের হাতেও কিন্তু অপারেশন সিঁদুর রয়েছে, বুঝলেন না তো? ওই সেম সাইড। সজল ঘোষের পুজোর থিম হতে চলেছে অপারেশন সিঁদুর। সজল ঘোষ থিম ঘোষণাও করে দিয়েছেন, কিন্তু তারপরেই পুলিশের চিঠি, ভিড় ভাট্টা নিয়ে চিঠি পাঠানো হচ্ছে, বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা চাওয়া হয়েছে। এবার সজল ঘোষের পুজোয় প্রত্যেকবার এমনিতেই যথেষ্ট ভিড় হয়, জানিয়ে নিরাপত্তার প্রশ্নে আকচা আকচিও বাঁধে। 2 বছর আগে রাম মন্দিরের আদলে পুজোর মণ্ডপ হয়েছিল, রাম মন্দির দেখতে ছুটে এসেছিলেন খোদ অমিত শাহ। এবার কে আসবেন?
সেটা জানা যায়নি, কিন্তু মুচিপাড়া থানার একটা চিঠিতে পুজোটা আগের থেকেই তো হিট হয়ে গেল। বিজেপি নেতার পুজোকে চিঠি পাঠিয়ে হয়তো খানিকটা বেগ দেওয়ার চেষ্টা হচ্ছিল। এবার কে দিয়েছিলেন, কার মাথার থেকে এটা এসছে, সেটা তো আলাদা প্রশ্ন। হয়তো কেউ ভালো করতে গেছিলেন, আগ বাড়িয়ে করেছেন, কিন্তু তাতে বাংলার চেয়ে বাংলাদেশের ভালোর মতোই অন্য নেতা নেত্রীদের পুজোর থেকে লেবুতলার পুজোটাই যে শিরোনামে চলে এলো, এটা তো পরিষ্কার। ওই বললাম না, যা কাজ করব সেগুলোর উদ্দেশ্য এবং পদ্ধতি দুটোই যদি কেউ হিসেব না করে করেন, তাহলে যেটা হয় সেটাকে সেম সাইড বলে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH